2021 বিধানসভা ভোট এক ঐতিহাসিক ভোট। যে ভোট একদিকে ছিল সমগ্র বিজেপি, যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতা 200 বার বাংলায় এসেছেন, প্রতিনিয়ত এসেছেন, কোনো কোনো নেতা বাংলায় থেকে গেছেন। সেই পরিপ্রেক্ষিতে বাংলার জনগণ আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন মমতা ব্যানার্জিকে। বাংলায় এই বিপুল সংখ্যক জয়, 200-র ওপর সিটের জন্য একটা বড় অবদান রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের। এই মুসলিম সম্প্রদায় বিগত বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচন এবং 2011 নির্বাচন সরকার পরিবর্তনের জন্যেও একটা বড় ভূমিকা রেখেছিল। 2011-য় বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করে বাংলায় তৃণমূল সরকার যখন প্রথম আসেন, মমতা মুখ্যমন্ত্রী হন, সেই সময়েও বাংলার সংখ্যালঘুরা, মুসলিম জনগণ উজাড় করে ভোট দিয়েছিলেন এবং সেই সময়ে বাংলা থেকে 56 জন বিভিন্ন দল, টিএমসি থেকে ছিল আপনার 28 জন এমএলএ মুসলিম বা অন্যান্য কংগ্রেস আর এদের মিলিয়েও ছিল, মোট 56 জন হয়েছিল। 2016-তে সেই সংখ্যা হয়েছিল 58 জন। এই 58 জনের মধ্যে তৃণমূলের ছিল 28 এবং এবারের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে সমগ্র মুসলিম জনগোষ্ঠীর প্রায় বলা যায় আপনার 90% ভোট কিন্তু গিয়েছে তৃণমূলের দিকে এবং প্রদত্ত টিএমসির যে ভোট পেয়েছেন প্রায় 50-এর কাছে, তার 65-70% ভোট কিন্তু সংখ্যালঘু মুসলিমদের। সেই সংখ্যালঘু মুসলিমদের মাত্র এবারে মোট 43টা এমএলএ প্রতিনিধিত্ব করবেন। সংখ্যার হিসাবে, জনসংখ্যার হিসাবে, পার্সেন্টেজ হিসাবে সেটা অনেক কম। পশ্চিমবাংলায় প্রায় 30% জনগণ, 28 বা 27 আমরা প্রায় বলে থাকি এবং সরকারের প্রদত্ত এতেও 28%। সেই হিসাবে কিন্তু 90-এর কাছাকাছি 85+ এমএলএ সংখ্যার প্রতিনিধিত্ব হিসাবে, গণতন্ত্রে যেটাকে সংখ্যার প্রতিনিধিত্ব হিসাবে মানা হয় সেই হিসাবে হওয়া উচিত। কিন্তু এবারেই মাত্র 43টা এমএলএ বিধানসভায় যাচ্ছেন সংখ্যালঘু জনসংখ্যার প্রতিনিধিত্ব করার জন্য। এই 43টা এমএলএর মধ্যে 42টা তৃণমূল কংগ্রেসের, একটা আইএসএফ যে নতুন দল হয়েছে সেই নতুন দল থেকে। এবারের ভোটে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা দেখেছি আমাদের 23টা জেলা, সেই 23টা জেলার মধ্যে 8টা জেলাতে কোনো এমএলএ সংখ্যালঘু থেকে নির্বাচিত হয়নি। সেই 8টা জেলা হলো, তাদের কোনো প্রতিনিধি বিধানসভায় যাচ্ছে না এবারে। সেই 8টি জেলা হলো কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান। আর 9টি জেলা আছে, সেই 9টি জেলার 8টি জেলার একটা করে প্রতিনিধি বিধানসভায় গেছেন। সেই জেলাগুলি হলো দক্ষিণ দিনাজপুরে একটা, হাওড়া একটা, পূর্ব বর্ধমানে একটা, হুগলি একটা, পূর্ব মেদিনীপুর একটা, পশ্চিম মেদিনীপুর একটা, বীরভূম একটা, কলকাতা একটা আর নদিয়ায় 2টো। এ বাদে আর 4টি জেলার প্রতিনিধি শুধু রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা আর মুর্শিদাবাদ। সংখ্যালঘুদের বৃহত্তম একটা জেলা বা বৃহত্তর এলাকাতে কোনো জনপ্রতিনিধি নেই বললেই চলে। এটা হয়তো এবারের যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা উল্লেখযোগ্য দিক বলা যায়। সংখ্যালঘুদের 17টা জেলাতে বলার মতো কোনো প্রতিনিধি নেই এবং 8টি জেলাতে একদম কোনোই প্রতিনিধি নেই। এটা একটা বিশেষ এই ভোটে উল্লেখযোগ্য দিক বলা যায়। 44 জনের ভিতরে 2 জন বাদে 42 জন কিন্তু তৃণমূল থেকে জয়ী হয়েছেন, যেটা পার্সেন্টেজ যদি জয়ী ধরা যায় প্রায় এটা 98%। সেই হিসাবেও দেখতে গেলে মুসলিমদের যে ভোট বা মুসলিম যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, পার্টির তার যে সহানুভূতি, ভক্তি প্রচুর। কিন্তু এই যেভাবে তৃতীয়বারের জন্য আবার ক্ষমতায় এসেছেন এবং মুসলিম সংখ্যাধিক্যে মুসলিম জনসংখ্যার আর 90% ভোটে বলা যায়, প্রদত্ত ভোটের 70 প্রদত্ত হতে প্রায় 70% ভোটে ক্ষমতায় আসার পর এই জনসংখ্যার কতটুকু তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো ঠিক পালন করবে এই সরকার, একটা বড় প্রশ্ন আছে। কেন চাকরির দিক থেকে এখনও আমরা সরকারি হিসাব বলি বা বেসরকারি হিসাব বলি 5%-এর নিচে, কোনো জায়গায় কোনো চাকরিতে 2%, 3%, বড় বড় চাকরিগুলোতে 2%-এর নিচে।
মানে উচ্চ A B C গ্রেডেরগুলো এবং নিচের যে চাকরি লেভেলগুলোতে 4% এরকম দেখা যায়। সরকার আমি 5%ই ধরলাম। এই বৃহত্তর জনসংখ্যা যারা 28%, সেই 28%-এর জনসংখ্যার মাত্র 5%-এর নিচে চাকরি। এটা কি সংবিধান প্রদত্ত বা এটা কি তাদের গণতান্ত্রিক অধিকার? তাদের জনসংখ্যার প্রতিনিধিত্ব, তাদের চাকরি নেই। তাহলে আমরা কি এই যে সংখ্যালঘুরা এবং মুসলিম জনগোষ্ঠী তাদের সমগ্র ভোট যে সরকারকে দিয়েছে সেই সরকারের কাছ থেকে তাদের যে পাওনা মৌলিক অধিকারগুলো আমরা কি পরবর্তীতে ঠিক পাবো বা দেওয়া হবে? স্বাধীনতার 70 বছর পর্যন্ত আমরা দেখে এসেছি সেভাবে এই মুসলিম জনগোষ্ঠীদের কোনো সরকারই কিন্তু তাদের জনসংখ্যার অনুপাতে বা তাদের দাবি চাহিদাগুলো পূরণ করেনি। আমরা এবারের ভোটে আর একটা লক্ষণীয় দেখেছি, মুর্শিদাবাদ, যেখানে কংগ্রেসের গড় ছিল কিন্তু সেই গড় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সেখানে 22টা লোকসভা বিধানসভা কেন্দ্র, সেখানে মুর্শিদাবাদে 22টা বিধানসভা কেন্দ্র, কিন্তু দুটো ভোট হয় না। 20টার ভিতরে 18টা তৃণমূল পেয়েছে। এবং সেই জনগোষ্ঠী যেখানে বৃহত্তর জেলা এবং আমাদের ভারতের 5 নম্বর বৃহত্তর জেলা হচ্ছে মুর্শিদাবাদ, সেই জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি ছিল একটা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পর থেকে তারা বিশ্ববিদ্যালয় পায়নি, কিন্তু বিশ্ববিদ্যালয় দিয়েছে তৃণমূল সরকার, কিন্তু এখনও বিশ্ববিদ্যালয়ে পঠন শুরু হয়নি। সামগ্রিক দিক থেকে এই মুসলিম জনসংখ্যার যেভাবে পাশে থেকেছে তৃণমূল সরকারকে, আমরা কি পরবর্তীতে দেখতে পাবো সেইভাবেও তৃণমূল সরকার তাদেরকে পাশে থাকবেন, তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। এবং আমরা একটা জায়গায় দেখতে পেয়েছি তাদের জনসংখ্যার প্রতিনিধি হিসাবে তারা কিন্তু বিধায়ক পায়নি। সেদিক থেকে চাকরি, শিক্ষা, বিভিন্ন দাবি দেওয়া, সুযোগ সুবিধা সেগুলো পাবে কি তাদেরকে দেওয়া হবে, সেটাই এখন বড় প্রশ্ন। বিপুল সংখ্যক সংখ্যালঘুদের ভোটে বিপুলভাবে তৃণমূল সরকার বিজেপিকে সরিয়ে, বিভেদকামী শক্তিকে সরিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন মমতা ব্যানার্জিকে। এখন আমরা দেখব এই জনগোষ্ঠীর আশা ভরসা, এই জনগোষ্ঠীর উন্নতিতে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেয়। এনাদের চাকরি যেটা 5%-এর নিচে রয়েছে সেটার কতটুকু উন্নতি হয়, কতটুকু সংখ্যালঘুরা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো পাবে বা তাদেরকে দেওয়া হবে, এটাই দূর ভবিষ্যতে আমরা দেখব। আজ আমাদের বিশেষ এক প্রোগ্রামের এখানেই শেষ করছি। এনবিটিভির পক্ষ থেকে এইরকম প্রোগ্রাম আপনারা নিয়মিত পেতে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।